শুনতে পাচ্ছিস তোরা? হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমি একটু ল্যাপটপটা অন করে নিই, বাইরে ছিলাম সেদিন। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। Okay. দেখতে পাচ্ছিস? না স্যার। এবার হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে। লেট হয়ে গেল, আমি রাস্তায় ছিলাম। তো আগের দিন আমরা মানে একটা বেসিক জিনিস যেটাকে বলে আর কি রিসার্চ মেথোডোলজি কোড, মানে টাইপস অফ রিসার্চ, আর এই দিক দিয়ে মনে কর রিসার্চ কিভাবে কোন টাইপের হয়, যেটা বলেছিলাম যে কলাম বেসড কোয়েশ্চেন আসে। আমার গলা একটু চোখটা আছে, দেখ তো শুনতে একটু অসুবিধা হতে পারে। তো আজকে তার পরের যে স্টেপ, আমরা যদি একটা রিসার্চকে মানে কি কি টাইপে ফেলার, মনে করো আমি ধরে নিলাম যে ওই কোভিড-19 এর যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, তো কোভিড-19 এর এক্সাম্পলটায় আমি ধরে নিলাম যে ওটা একটা সরি, ওটা একটা ইভ্যালুয়েশন স্টাডি, বা ধরে নে ওটা একটা কেস কন্ট্রোল স্টাডি, বা ধরে নে কোনো একটা ডেসক্রিপটিভ স্টাডি। তো এরকম একটা স্টাডি সিলেক্ট করার পর আমাকে সেই স্টাডিটা ডিজাইন করতে হয়, যেটাকে আমরা বলে থাকি রিসার্চ ডিজাইন। তো রিসার্চ ডিজাইনের মেন ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে স্টাডিটাকে কন্ডাক্ট করব। তো রিসার্চ ডিজাইনটা আমার যেভাবে হবে সেইভাবে আমি স্টাডিটাকে কন্ডাক্ট করবো। মানে রিসার্চ ডিজাইন মানে একটা ব্লু প্রিন্ট, একটা রিসার্চের ব্লু প্রিন্ট কি।
একটা গুড ডিজাইন কি বলে, যেটা এনশিওর করে ক্ল্যারিটি, ফিজিবিলিটি, এফিসিয়েন্সি, ভ্যালিডিটি একটা রিসার্চের ক্ষেত্রে। তো মনে কর যে রিসার্চ ডিজাইন, যদি আমি একটা এক্সাম্পল নিই, মানে রিসার্চ ডিজাইন মানে কি, মানে একটা ডিজাইন মানে হচ্ছে ড্র করা, মানে একটা রিসার্চের জন্য আমি একটা ড্র করব একটা জিনিস, যেটা একটা সিস্টেমেটিক প্ল্যান হবে, যে যাতে আমি রিসার্চটা কন্ডাক্ট করতে পারবো, কাইন্ড অফ ফ্লো চার্ট। তো এটা একটা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে টু অ্যাচিভ দ্য গোলস অফ আ স্টাডি এফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি। নেক্সট, তো ডেফিনেশনে যদি আমি বলি যে অ্যাজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ কন্ডিশন ফর কালেকশন অ্যান্ড অ্যানালিসিস অফ ডাটা ইন এ ম্যানার that aims to combine the relevance to the research purpose with economy in procedure by Jahoda. Jahoda হচ্ছে এই কোডটা বলেছিল ডেফিনেশনের ক্ষেত্রে দুটো কোড হয়, একটা জাহোদা আর একটা জিগমুন্ডের। তো জাহোদার কোডটা হচ্ছে অ্যাজ অ্যারেঞ্জমেন্ট অফ কন্ডিশন ফর কালেকশন অ্যান্ড অ্যানালিসিস অফ ডাটা ইন এ ম্যানার, মানে অ্যাব্রাপ্টলি নয়, একটা ম্যানারে যে অ্যারেঞ্জমেন্ট অফ কন্ডিশন হবে যেখানে কম্বাইন করবে দ্য রিলেভেন্স টু দ্য রিসার্চ পারপাস উইথ ইকোনমি। এবার এইটাকেই আরেকজন যে অথর সে একটু শর্টে বললো, মানে কি মাস্টার প্ল্যান or a blueprint that specify the methods and procedures for collecting and analyzing the needed information. তার মানে কি আমার কাছে একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটাকে আমি কিভাবে কালেক্ট করবো আর অ্যানালাইজ করবো, মানে যেটাকে বলে ডাটা কালেকশন আর ডাটা অ্যানালিসিস, সেইটার একটা ব্লুপ্রিন্ট বা প্রসিডিওর, সেইটা আমি কিভাবে একটা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ একটা আমি ফাইনাল আউটপুটে পৌঁছবো, সেইটাকে রিসার্চ ডিজাইন বলে। শুনতে পাচ্ছিস তো? হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো নেক্সট হচ্ছে নিড অ্যান্ড পারপাস অফ দ্য রিসার্চ ডিজাইন। নিড আর পারপাস মেইনলি হচ্ছে স্মুথ সেলিং, মানে স্মুথলি ফ্লো করবে রিসার্চটা, টাইম, মানি, ম্যান পাওয়ার সবই সেভ হবে, অ্যাডভান্স প্ল্যানিং অ্যান্ড অ্যাভয়েড ডুপ্লিকেশন, as well as allows for modification of research when difficulty arise. Also help in the writing of the design process. এগুলো হচ্ছে তার নিড আর পারপাস। কারণ প্রথমে যদি আমি একটা রিসার্চ প্রসেস স্মুথলি আমি নিয়ে যেতে চাই, তার জন্য একটা ব্লুপ্রিন্ট দরকার, সেই ব্লুপ্রিন্ট এটা দিচ্ছে। এই ব্লুপ্রিন্টটা অনুযায়ী আমি একটা বাজেট ফর্ম করতে পারবো, সেই বাজেটটা ফর্ম করার জন্য আমার এক্সট্রা মানি কোনো ওয়েস্ট হবে না, তাহলে একটা সেভ করবে মানি, একটা ম্যান পাওয়ার জেনারেট হবে, একটা মেটেরিয়াল জেনারেট হবে। অলসো যারা এই প্রজেক্টে রিসার্চ করবে, রিসার্চার একটা অ্যাডভান্স প্ল্যানিং বা অ্যাভয়েড ডুপ্লিকেশন থাকবে। আমি একটা লাইভ এক্সাম্পল দিই, মনে কর কোনো একটা ল্যাবে, মনে কর তোরা ফুড অ্যান্ড নিউট্রিশনে, তো ফুড অ্যান্ড নিউট্রিশনাল ল্যাবে একটা প্রজেক্ট এসেছে। তো প্রজেক্ট আসা মানে কি, আমি একটা প্রপোজাল পাঠাই, তার মানে রিসার্চ ব্লুপ্রিন্ট পাঠাই, সেই রিসার্চ ব্লুপ্রিন্টটা যেই তাদের পছন্দ হয়, মনে করেন আইসিএমআর কে পাঠিয়েছে, আইসিএমআর কোনো প্রজেক্ট দেবে, তো আইসিএমআর কে পাঠিয়েছে, সেই আইসিএমআর এর সেই ব্লুপ্রিন্টটা পছন্দ হয়েছে, বা রিসার্চ টপিকটা পছন্দ হয়েছে, বা রিসার্চের ডেপথটা পছন্দ হয়েছে, সেই অনুযায়ী সে তাকে দেবে। তো ইট হেল্পস দ্য রিসার্চার ফর অ্যাডভান্স প্ল্যানিং অ্যান্ড অ্যাভয়েড ডুপ্লিকেশন। তো আর একটা মনে কর স্টাডি সেম হয়েছে, কিন্তু অনেক পপুলেশন আলাদা বা কোনো মেথড আলাদা, তো সেই ক্ষেত্রে রিসার্চারকে হেল্প করবে ফর অ্যাডভান্স প্ল্যানিং এন্ড অ্যাভয়েড দ্য ডুপ্লিকেশন। তারপর রিসার্চ মডিফাই করতেও সাহায্য করবে, মানে কোন একটা রিসার্চ যদি এইখানে আমার ভুল হয় বোঝা যাচ্ছে, তাহলে আমি সেটাকে আবার একটা রিডিজাইনিং করতে পারবো, কিন্তু ভুল হয় সেটা জানার জন্য একটা ব্লুপ্রিন্ট দরকার। আর তারপর যে রিসার্চের রিয়ালিটি যেটা, সেটাও এটা থেকে বোঝা যায়, কারণ একটা রিসার্চ আদৌ ফিজিবল হবে কিনা সেটা সেই ব্লুপ্রিন্টটা না থাকলে হবে না। তো নেক্সট স্টেপ হচ্ছে রিসার্চ ডিজাইন প্রসেস। রিসার্চ ডিজাইন প্রসেসের ফার্স্ট হচ্ছে সিলেকশন অফ রিসার্চ টপিক, যেটা বলছিলাম। আমার সেই টপিকটা যদি তাদের পছন্দ না হয়, বা রিসার্চ প্রবলেম মানে মনে করো একটা কোর প্রবলেম, যেমন টাইপ 2 ডায়াবেটিস, এটা একটা কোর প্রবলেম, কিন্তু এর একটা জেনেটিক একটা হিউজ কাজ পছন্দ হওয়া স্বাভাবিক। আবার এর একটা খুব ভালনারেবল দিক, যে যদি জেরিয়াট্রিক পপুলেশনের উপর একটা ডায়াবেটিস একটা কোহর্ট করা যায়, সেটা অনেকটা প্রবলেমেটিক, যেটা মানে এটা ব্যাপার হচ্ছে ফান্ডিং, যে ফান্ড করবে বা যে যেটাই পিএইচডি করবে বা যে যেটা নিয়ে প্রজেক্ট করবে, তো তার রিসার্চ প্রবলেমটা যে ফান্ড করবে তার পছন্দ হবে কিনা, সেটার একটা এসডিজি আছে কিনা, এসডিজি মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে কিনা, যেটা 17 এসডিজি হয়,
তারপর একটা রিসার্চ প্রবলেম অ্যানালাইজ করার পর একটা রিসার্চ ডিজাইন ফ্রেম করা হবে। রিসার্চ ডিজাইন ফ্রেম কি করে হবে? মনে কর ফার্স্ট আমি একটা অ্যাব্রাপ্ট মানে যাকে বলে ব্রেনস্টর্মিং রিভিউ অফ লিটারেচার করতে হবে। তো পেপারগুলো অ্যানালাইজ করার পর আমাকে ফ্রেম করতে হবে। তারপর আমার স্যাম্পলিং ডিজাইন করতে হবে যে আমি এতগুলো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস পেশেন্ট আছে, তার মধ্যে আমি এদেরকে নেব অ্যাকর্ডিং টু দ্য ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া। ইনক্লুশন সরি ইনক্লুশন ক্রাইটেরিয়া মানে কি? মনে কর এজ অনুযায়ী 25 to 55 ইয়ার্স অফ এজ আমি নেব, আর বাকি এজ রেঞ্জ এক্সক্লুড করে দেবো। এমনি তেমনি একটা যদি আমি বলি যে এইরকম পাস্ট কন্ডিশন এক্সিস্টিং ডিজিজ আছে, তো পাস্ট কন্ডিশন এক্সিস্টিং ডিজিজ আমি নিতে পারবো না, কারণ ওটা ফ্রেমিং, ওটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া হয়ে যায়। তো এইভাবে আমি একটা স্যাম্পলিং ডিজাইন করবো যাতে আমার স্টাডি পপুলেশনটা সেই স্যাম্পলিং ডিজাইনের মধ্যে বিলং করে। নেক্সট হচ্ছে কালেকশন অফ ডেটা, মেইনলি ইম্পর্টেন্ট অ্যাবাউট থ্রু দ্য সার্ভে। আমি আগের দিন যেরকম বলছিলাম, থ্রু সার্ভে, কোয়েশ্চেনিয়ার, অ্যানালিসিস, ইন্টারভিউ, এক্সপেরিমেন্টাল অ্যানালিসিস, এক্সপেরিমেন্টাল স্টাডি, ডেটা কালেকশন করা হবে। তারপর ডেটা অ্যানালিসিস করা হবে থ্রু ডিফারেন্ট সফটওয়্যার। যে ডেটাটা করলাম আমি তার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করব, প্রসেসিং করব, এডিটিং, কোডিং, প্রসেসিং, প্রিজার্ভেশন, দেন আমি রিপোর্টটা লিখতে পারবো। সো এটা হচ্ছে রিসার্চ ডিজাইনের একটা প্রসেস। তারপর হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড রিসার্চ ডিজাইন। এর মানে কি? যে আমি এই যে গুড রিসার্চ ডিজাইন একটা করেছি সেটা আমি বুঝবো কি করে? ফার্স্টলি হচ্ছে থিওরি গ্রাউন্ডেড। এর মানে হচ্ছে বেসড অন দ্য রেলিভেন্ট থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, মানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কতটা ভ্যালিড সোসাইটির ক্ষেত্রে বা ওই স্টাডিটার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড, মানে রিসার্চের যে কনটেক্সট সেইটা কি কনসিডার করা যায়। নেক্সট হচ্ছে ফিজিবিলিটি অফ ইমপ্লিমেন্টেশন, মানে প্র্যাকটিক্যালি পসিবল কন্ডাক্ট। যদি একজন বলে যে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস হবে, আমরা একটা স্টাডি করবো জেরিয়াট্রিক পপুলেশনের উপর এই এজ রেঞ্জের মধ্যে, কিন্তু আমি করব 1 বছরে 3000 লোকে, একদম মানে not feasible. Feasible if there is enough recruitment of research personnel. যদি 10 জন এটা নিয়ে কাজ করে একই কাজ তাহলে হবে, বাট practically as a funding agency related it is not feasible. নেক্সট হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানে সবসময় একটা ব্যাকআপ প্ল্যান আছে, যদি আমি এই অ্যাপ্রোচটা ফেল করি আমার একটা ব্যাকআপ প্ল্যান থাকবে যে আমি আবার রিকভার করতে পারবো। আর একটা হচ্ছে এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট মানে হচ্ছে কস্ট অ্যান্ড টাইম আমি দারুণ মিনিমাইজ করতে পারবো এই রিসার্চ প্ল্যানটা দিয়ে। যদি এই কটা রিসার্চ ডিজাইনের প্রসেসে একটা ক্রাফট করা যায় তাহলে আমি সেটাকে গুড রিসার্চ ডিজাইন বলতে পারবো। তার মানে কি? ইট শুড বি ফ্লেক্সিবল, ইট শুড বি ইকোনমিক্যাল, ইট শুড বি আনবায়াসড, ইট শুড ফুলফিল দ্য অবজেক্টিভস অফ দ্য রিসার্চ। এর মানে কি অবজেক্টিভ? মানে কি একটা রিসার্চের অবজেক্টিভ হচ্ছে আমি টাইপ 2 ডায়াবেটিস জেনেটিক পপুলেশনের জেনেটিক কন্ট্রোল মিউটেশন এসব দেখবো। দুম করে যদি আমি অবজেক্টিভটা থেকে সরে গিয়ে জেরিয়াট্রিক পপুলেশনটা থেকেই সরে গিয়ে অন্য পপুলেশনে আমি দেখতে শুরু করলাম, সেটা তাহলে ফুলফিল হলো না অবজেক্টিভটা। নেক্সট কি? ইট শুড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট টু অল দ্য অ্যাসপেক্টস অফ দ্য রিসার্চ। তারপর ইট শুড গাইড হিম টু অ্যাচিভ দ্য কারেক্ট রেজাল্টস। It provides scientific base for his research and it also should facilitate to complete the research work within the stipulated time. সব থেকে মেইনলি হচ্ছে টাইম। দ্য টাইম অফ দ্য প্রজেক্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইফ ইউ বলে দাও, তুমি একবার যদি তাকে কথা দিয়ে দাও যে আমি 10 মাসের মধ্যে এই কাজটি করব, দেন তোমাকে 10 মাসের মধ্যেই কাজটা করতে হবে, আদারওয়াইজ দ্য প্রজেক্ট শুড বি টার্মিনেটেড বাই দ্য ফান্ডিং এজেন্সি। কারণ একটা রিসার্চ ওয়ার্ক তোমাকে প্রপোজাল দিয়েছে, তোমাকে সেটা ঠিক করতে দিয়েছে, তোমার কতদিন লাগবে? সে জোরজার করে নিতে 10 মাসের মধ্যেই তোমাকে 3000 লোক তুলতে হবে, কিন্তু যদি তুমি তুলতে না পারো দ্যাটস ইজ ইওর ফেলিওর। ফান্ডিং এজেন্সি হ্যাজ নো objection in it, so they should terminate the project. তাহলে নেক্সট হচ্ছে ফাংশন অফ রিসার্চ ডিজাইন। একটা তো বললাম যে প্রোভাইড করে ব্লুপ্রিন্ট ফর রিসার্চ, রিসার্চ অ্যাক্টিভিটির যে বাউন্ডারি সেগুলো লিমিট করে, অলসো এনাবল দ্য ইনভেস্টিগেশন টু অ্যান্টিসিপেট দ্য পোটেনশিয়াল প্রবলেমস। এইবার হচ্ছে মেইন, এবার হচ্ছে কম্পোনেন্ট অফ রিসার্চ ডিজাইন।
যেগুলো আমি প্রথম থেকে বললাম, যে একটা টাইটেল, a catchy title by the 15 or 16 awards, through that মানে কি বলবো, the context of the study should be relevant by, and the title should be double relevant, কারণ প্রত্যেকটা এজেন্সি ফার্স্ট টাইটেলটাই দেখবে, ক্যাচি টাইটেল দেখেই সে অ্যাবস্ট্রাক্টে ঢুকবে রিসার্চটা পড়ার জন্য। তাহলে the title of the investigation first, next হচ্ছে purpose of the study, is it relevant for the global population, is it relevant for the SDG environment, is it relevant for the policy making? If it is, then the purpose of the study is so powerful. After that, if you choose the study, then you have to review of related literature, that means review of literature survey should be done মানে যে আমি ওই রিলেটেড যে পেপারগুলো আছে সেই পেপারগুলো আমি অ্যানালিসিস করে দেখব যে কি আদতে প্রবলেম, তারা কি কি মেথড ফলো করেছে, যে মেথডগুলো আমি স্ট্যান্ডার্ডাইজড করে হয়তো এই পপুলেশনের জন্য আমি করতে পারি। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, মানে একদম ওয়ান লাইন প্রবলেম স্টেটমেন্ট যাকে বলে। Is there any genetic alteration in type 2 diabetes mellitus patient in eastern population India? এইটা হলো একদম পারফেক্ট স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, ওয়ান লাইন টু দ্য পয়েন্ট। নেক্সট হচ্ছে স্কোপ অফ দ্য ইনভেস্টিগেশন, আমি যে ইনভেস্টিগেশনটা করব তার এই স্কোপটা কি, ফিউচার স্কোপ কি। আমি তো ইনভেস্টিগেশন করব এই আছে জেনেটিক মিউটেশন আছে, কিন্তু তার একটা যে স্কোপ আছে, ফিউচার স্কোপ, যে স্কোপটা নিয়ে আবার পরে কাজ হতে পারে। অবজেক্টিভস অফ দ্য স্টাডিতে আমি বলতে পারি যে কি কি আমি করব, তার একটা বুলেট ওয়াইজ অবজেক্টিভস। নেক্সট হচ্ছে ভ্যারিয়েবলস মানে হচ্ছে স্টাডি ভ্যারিয়েবল, স্যাম্পল সাইজ, স্যাম্পল ডেটা, sampling strategy, sampling frame, study site, study population, statistical design, everything in the variable. Next হচ্ছে hypothesis, আমি এরপরেই মানে কালকে আমার ক্লাস আছে, কালকে আমি হাইপোথিসিসটা বলবো। নেক্সট হচ্ছে সিলেকশন অফ স্যাম্পল, স্যাম্পল সিলেকশন মানে হচ্ছে মনে কর যেটা আমি বলছিলাম যে আমি 3000 একটা পপুলেশন আছে, 3000 এর মধ্যে তো আমার সম্ভব না, তো দেয়ার আর ডিফারেন্ট নাম্বার অফ স্যাম্পল সাইজ এস্টিমেশন ফর্মুলা, Cochran formula, Yamane formula, proportional stratified random sampling. So there are numerous sampling selection. তো এইভাবে আমি স্যাম্পলটা সিলেক্ট করব, তো কি মেথড অনুযায়ী সেটা আমার উপর নির্ভর করবে। আমি স্যাম্পলিং স্ট্র্যাটেজি একটু পরের দিকে পড়াবো, কারণ স্যাম্পলিং স্ট্র্যাটেজিটা এখনই যদি আমি পড়িয়ে দিই তাহলে একটু সমস্যা হবে। নেক্সট হচ্ছে ডাটা কালেকশন। ডাটা কালেকশন আমি আগের দিন অনেকটা বলেছি যে কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ, সার্ভে বা আরো যে যে মেথড, এক্সপেরিমেন্টাল ডেটা, তোদের ফুড অ্যান্ড নিউট্রিশন ল্যাব মেইনলি তোরা কোনো কিছু তৈরি করে সেটাকে যাকে আমরা ফেজ 1 ফেজ 2 কন্ট্রোল ট্রায়াল বলি, যেটাকে তোরা ফুড প্রিজারভেটিভ যদি কিছু তৈরি করিস সেটাকে একটা অ্যাপ্লিকেশন করে একটা ফুডের মধ্যে দিয়ে 40 জনের মধ্যে সার্ভে করে তার টেস্ট হিসেবে একটা ফিডব্যাক নিয়ে, সেটাও একটা ডেটা কালেকশন। নেক্সট হচ্ছে অ্যানালিসিস অফ ডেটা। অ্যানালিসিস অফ ডেটা মানে আমি এতদিন যা ডেটা এই সেই পেলাম, সেই ডেটাটাকে আমি এক্সেলে অ্যাজ এ এক্সেল আমি বলছি অ্যাজ এ বেসিক মানে এলিমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, মানে ওটা সত্যি বেসিক, এক্সেলে সেটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করা। আচ্ছা, তোদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কিছু হয়েছে? ফুড অ্যান্ড নিউট্রিশনের স্ট্যাটিস্টিক্স বলে কিছু আছে মানে পড়ায়? হ্যালো, হ্যাঁ, আমাদের বায়োস্ট্যাট ছিল। হ্যাঁ বায়োস্ট্যাটিক কি পড়িয়েছে তোদের, মানে পড়াতো কি? মিডিয়ান মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো মিন, মিডিয়ান, মোড তো তুই জানিস, তার মানে মিন প্লাস মাইনাস এসডি দিয়ে একটা ডেসক্রিপটিভ ডেটা, মানে এগুলো পড়িয়েছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়ালটা ঠিক মনে নেই স্যার। ওকে, ডেসক্রিপটিভটা পড়িয়েছে তো। ওকে, তো ওইরকম ভাবেই আর কি ডেটা অ্যানালিসিসটা আমি যখন একটা ডেটা আমি অ্যানালিসিস করেছি, তো আমি 300টা স্যাম্পলে তো ইন্ডিভিজুয়াল ডেটা দিতে পারবো না, তো তার একটা মিন বার করতে হবে, প্লাস মাইনাস দিয়ে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিতে হবে যে 300টা ডেটার কোন দিকটা ডেভিয়েট হয়েছে। হয়তো 4-5 জনের ডেটা ডেভিয়েট হয়ে গেল, তুই একটা রেঞ্জ পেলি যে 110 থেকে 130 একজনের ফাস্টিং ব্লাড সুগার লেভেল, হঠাৎ 4 জন তার মধ্যে বেরিয়ে এসছে 144, 155, 167, 172।
তাহলে তুই কি করে করবি এটা? এটা মেজার করার জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করি, দ্যাট ইজ এসডি। ওকে, সো নেক্সট হচ্ছে টাইপস অফ রিসার্চ ডিজাইন। মেইনলি রিসার্চ ডিজাইন যে টাইপ হয় সেটা দুভাবে হয়, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিজাইন আর একটা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল ডিজাইন। এক্সপেরিমেন্টাল ডিজাইন মানে কি, যে কন্ট্রোলড কন্ডিশনে আমি ভেরিয়েবল গুলো রিসার্চার ম্যানিপুলেট করবে, সোজা কথা। এটাও দুটো টাইপের হয়, একটা কোয়াসি এক্সপেরিমেন্টাল, ট্রু এক্সপেরিমেন্টাল। আর নন এক্সপেরিমেন্টাল মানে কি কোনো ম্যানিপুলেশন নয়, বাংলা কেস স্টাডি যাকে বলে। আমি যাব, ডেটা তুলবো, ডেটা অ্যানালিসিস করবো, সেটা নন এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল মানে কি, এক্সপেরিমেন্টালে অনেক কিছু আছে, মনে কর তুই সুগার মাপছিস, হঠাৎ করে তুই একটু ভুল করে ফেলবি, ব্লাড সুগার লেভেল তুই মাপছিলি, মনে কর স্ট্যান্ডার্ডাইজ যে এখন আমাদের অ্যাকিউচেক কিট হয়, অ্যাকিউচেক কিটে তুই মাপছিস না, তুই একটা স্ট্যান্ডার্ডাইজড নেলসন সমজি মেথডে তুই গ্লুকোজ মাপছিস। তো গ্লুকোজ মাপতে মাপতে তোর কিছু একটা স্ট্যান্ডার্ডে ভুল হয়, তো কিছু একটা স্ট্যান্ডার্ডে যদি ভুল হয় তোকে তো ম্যানিপুলেট করতে হবে। তাহলে তখন যেটাকে বলে সেটাতে একটা কোয়াসি এক্সপেরিমেন্টাল আছে, আর একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল। কোয়াসি এক্সপেরিমেন্টাল মানে কি, যে সাবজেক্ট গুলো অ্যাসাইন করা হয় নন র্যান্ডম মেথডে। মানে নন র্যান্ডম মেথড মানে পারপাসিভ মেথড, মানে আমি পারপাসিভলি দুটো গ্রুপ করব, যে গ্রুপ ভুল, যে গ্রুপ ঠিক। কিন্তু এক্সপেরিমেন্টাল ডিজাইনে সেটা হয় না, এক্সপেরিমেন্টাল ডিজাইনে র্যান্ডমলি অ্যাসাইন করা হয়, সেই জন্য এক্সপেরিমেন্টাল ডিজাইন প্রেফারেবল অনেকটা বেশি। কিন্তু আবার কন্ট্রোল গ্রুপটা অনেকটা ম্যান্ডেটরি এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্ষেত্রে, কারণ সেখানে র্যান্ডমলি অ্যাসাইন করা আছে গ্রুপে, তাই আমি আগে থেকে জানি না যে কার কি আছে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে রিসার্চার অফেন ডাজন্ট হ্যাভ কন্ট্রোল ওভার দ্য ট্রিটমেন্ট। অবশ্যই, কারণ প্রি এক্সিস্টিং গ্রুপ যারা থাকে কারণ কোনো কন্ট্রোল নেই, আমি পারপাসিভ স্যাম্পলিং করেছি। আর যদি এক্সপেরিমেন্টাল ডিজাইন হয় তাহলে রিসার্চার ইউজুয়ালি ডিজাইন করে ট্রিটমেন্টটাকে, কারণ সে জানে যে এটা র্যান্ডম স্যাম্পলিং, এটা তোমার কন্ট্রোল গ্রুপ নিতে হবে, এটা যে ট্রিটমেন্ট ডিজাইন করলে সেটা ট্রু এফেক্ট বেরিয়েই আসবে, কিন্তু পারপাসিভ স্যাম্পলিং এ সেটা হবে না। নেক্সট হচ্ছে নন এক্সপেরিমেন্টাল ডিজাইন, যেটা বলে যে কেস স্টাডি ডিজাইন, কন্টেন্ট অ্যানালিসিস, এথনোগ্রাফি, ফোকাস গ্রুপ, নেটওয়ার্ক অ্যানালিসিস এন্ড সোশিওমেট্রি। কেস স্টাডি কি, যে একটা গ্রুপে মনে কর in-depth analysis of an individual group or situation to explore the causal mechanisms. এর মানে মনে কর একজনের অ্যালজাইমার্স হয়েছে, তো অ্যালজাইমার্স এর ক্ষেত্রে মেইনলি যেটা এফেক্ট হয় সেটা হচ্ছে বিটা অ্যাময়লয়েড প্রোটিন ল্যাক করে। তো একজনের অ্যালজাইমার্স হয়েছে, তার বিটা অ্যাময়লয়েড প্রোটিন ধরা যায় ল্যাক করেছে, একজন ঠিক করলো, মনে কর একজন সায়েন্টিস্ট রিসার্চ করছে যে বিটা অ্যামাইলয়েড প্রোটিনটা কেন অল্টার করলো। আমি জানি অ্যালজাইমার্স হলে বিটা অ্যামাইলয়েড প্রোটিন অল্টার করে, তার মিউটেশন হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যালজাইমার্স প্রোটিন হয় বা ল্যাক করে বিটা অ্যামাইলয়েড প্রোটিন। এইবার রিসার্চার অ্যানালাইজ করলো যে কেন বিটা অ্যামাইলয়েড প্রোটিন ল্যাক করে। এটা হচ্ছে ইনডেপথ অ্যানালিসিস, এটা হচ্ছে কেস স্টাডি ডিজাইন, যে টু এক্সপ্লোর দ্য কজাল মেকানিজমস। নেক্সট হচ্ছে দ্য কন্টেন্ট অ্যানালিসিস। কন্টেন্ট অ্যানালিসিস মানে আমি একটা ভিজুয়াল ডেটা দেখবো, যেটা থেকে একটা আইডেন্টিফাই প্যাটার্ন এন্ড থিম দ্য সিস্টেমেটিক ইন্টারপ্রিটেশন, যে আমি একটা ইন্টারপ্রিট করব অ্যাজ এ টেক্সচুয়াল অর ভিজুয়াল ডাটা টু আইডেন্টিফাই দ্য প্যাটার্নস এন্ড থিমস। নেক্সট হচ্ছে এথনোগ্রাফি। এথনোগ্রাফি মানে সোজা কথা, এটা মানে আমাদের মেইনলি খুব একটা কাজে লাগে না, লাগে যেহেতু বেসিক ডেটা, যদি বেসিক সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স আমাদের নিতে হয় তাহলে লাগে। এথনোগ্রাফি মানে হচ্ছে ডিটেইল স্টাডি অফ কালচারাল কমিউনিটি থ্রু ডাইরেক্ট অবজারভেশন এন্ড পার্টিসিপেশন। মানে ম্যারেজ, চাইল্ড, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, মনে কর তোদের ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে নাম্বার অফ মিলস, MNQ স্কোর, 24 আওয়ার ডায়েটারি রিকল মেথড। এটা 24 আওয়ার ডায়েটারি রিকল মেথড হয়তো এক্সপেরিমেন্টাল, কিন্তু তবুও এথনোগ্রাফিতে আসে। আর ফোকাস গ্রুপস ডিসকাশন ইউজ টু গ্যাদার পারসেপশন, ওপিনিয়ন এন্ড ইনসাইট ওনস।
মানে একটা গ্রুপ করা হলো, ডিসকাশনে যে গ্যাদার হলো পারসেপশন সেইটা। আর নেটওয়ার্ক অ্যানালিসিস এর ক্ষেত্রে দ্য স্টাডি অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইন্টারঅ্যাকশন প্যাটার্ন উইদিন এ গ্রুপ অর কমিউনিটি। লাস্টেরটা খুব একটা আমাদের লাগে না। তো আমি হাইপোথিসিসে হালকা শুরু করছি, ঠিক আছে? হাইপোথিসিস মানে হচ্ছে একটা টেন্টেটিভ স্টেটমেন্ট। অ্যাজ এ টেন্টেটিভ স্টেটমেন্ট মানে কি প্রেডিক্ট করবে রিলেশনশিপ বিটুইন দ্য ভ্যারিয়েবলস। মনে কর সবাই আমরা জানি যারা ধুলোয় কাজ করে তাদের লাংসের একটা প্রবলেম হয়, তাদের কাশি হয়, ইরিটেশন হয়। তো দুটো ভ্যারিয়েবল কি আমরা হাইপোথিসিস মানে কি স্টেটমেন্ট প্রেডিক্টিং এ রিলেশনশিপ বিটুইন দ্য টু ভ্যারিয়েবলস মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে কি যেটার উপর কোনো ফ্যাক্টর কাজ করে না। মনে কর ধুলো, ধুলো ডাস্ট এক্সপোজার, এটাতে আমার কোনো হাত নাই, বাংলা কথা। কিন্তু লাং ফাংশন ডিক্রিজ করছে, এটাতে আমার হাত আছে। কারণ সে যদি মাস্ক পরে, সে যদি প্রপার একটা পিপিই পরে, তাহলে পিপি মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, তাহলে তার লাং ফাংশন অতটা নাও কমতে পারতো অ্যাজ আ ক্রনিক ডিজিজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে ডাস্ট এক্সপোজার, যেটার উপর অন্য ভ্যারিয়েবল বা অন্য কোনো জিনিসের কোনো প্রভাব নেই। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে হচ্ছে যেটার উপর অন্য জিনিসের প্রভাব আছে। যেমন অনেক কিছু এক্সাম্পল হতে পারে, মনে করো রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইমপ্রুভ দ্য কার্ডিওভাস্কুলার এন্ডিউরেন্স, হাই সুগার ইনটেক ইনক্রিজ দ্য রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস। ডায়াবেটিসটা এখানে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু হাই সুগার ইনটেকটা এখানে ডিপেন্ডেন্ট, কারণ হাই সুগার ইনটেকটা ফ্যাক্টর রিলেটেড, এটা কমানো যেতে পারে। তাহলে hypothesis কে tentative statement about a population parameter that might be true or wrong। এইবার পরে যেটা আছে যে প্রবলেম আর হাইপোথিসিস, এই দুটোর আলাদা তফাৎ কি? যেটা প্রথম লাইনে লেখা আছে যে both an hypothesis and a problem contribute to the body of knowledge which supports or refutes an existing theory। মানে আমি এক্সিস্টিং থিওরিটাকে সাপোর্ট করি বা এক্সিস্টিং থিওরিটাকে আমি ডিসএগ্রি করি। তাহলে এখানে প্রবলেম যদি নেচার হিসেবে দেখা যায়, প্রবলেম হচ্ছে অ্যাজ আ কোয়েশ্চেন আমি পোজ করতে পারি, আর হাইপোথিসিস আমি টেন্টেটিভ অ্যান্সার হিসেবে পোজ করতে পারি। সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে। তোরা যদি একটুখানি স্ট্যাটিস্টিক্স পড়ে থাকিস, তোরা কি নাল হাইপোথিসিস পড়েছিস? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, পড়েছি। হ্যাঁ, তো নাল হাইপোথিসিস যেরকম মনে কর একটা যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে সেটা সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে দুটো ভ্যারিয়েবলের মধ্যে। আর যদি সিগনিফিকেন্টলি ডিফারেন্স না থাকে, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট অ্যাকসেপ্টেড হয়, আর অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্ট হয়। তো এই ক্ষেত্রে অনেকটা সেরকম যে আমি একটা টেন্টেটিভ অ্যান্সার দেব, কিন্তু সেটা ঠিক হবে না ভুল হবে সেটা আবার অন্য ফ্যাক্টর ডিসাইড করবে, দ্যাট ইজ ডেটা অ্যানালিসিস যখন আমি করব। তাহলে এজ এ ফাংশন কি? ফাংশন হচ্ছে, যদি আমি প্রবলেমের দেখি, এটা হচ্ছে অরিজিন অফ ইনভেস্টিগেশন। আর হাইপোথিসিস হচ্ছে সাজেস্টেড সলিউশন। এটা ভুল হতে পারে সাজেস্টেড সলিউশন, বাট অ্যাজ এ ইনভেস্টিগেশন অরিজিন হিসেবে দেয় না, কোনো একটা সলিউশন দেয়। আর টেস্টিং এর ক্ষেত্রে কি প্রবলেম ক্যান নট বি ডাইরেক্টলি টেস্টেড, আর হাইপোথিসিসের ক্ষেত্রে ক্যান বি টেস্টেড এন্ড ভেরিফাইড। আর রোল কি? প্রবলেমের ক্ষেত্রে ইস্যু আইডেন্টিফিকেশন হয়, একটা ডাইরেকশন দেয় ফর টেস্টিং। এবার প্রশ্ন হলো যে হাইপোথিসিস ফর্মুলেট কখন করে? একটা হাইপোথিসিস ফর্মুলেট করা হয় after the problem has been stated and the literature study has been concluded।
মানে আমি ডিফাইন করে ফেলেছি রিসার্চ প্রবলেম, রেলিভেন্ট লিটারেচার রিভিউ করে ফেলেছি, একটা রিসার্চারের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে থিওরিটিক্যাল এমপিরিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তখন আমি একটা হাইপোথিসিস ফর্মুলেট করতে পারবো। So for purpose and function of a hypothesis মানে কি explain relationship between the variables, dependent variable and independent variable, রিসার্চারের ব্যাকগ্রাউন্ড নলেজটা অনেকটা ডেমনস্ট্রেট করে, ইনভেস্টিগেশনের ডাইরেকশন অনেকটা দিতে পারে, এন্ড অলসো কন্টিনিউটি টু দ্য রিসার্চ প্রসেসও দিতে পারে, যে আমি যেতে পারবো পরের প্রসেসে না যেতে পারবো না। তো একটা হাইপোথিসিসের ক্যারেক্টারিস্টিক্স আমি এইভাবে বলতে পারি যে ইট শুড হ্যাভ ইলাস্ট্রেটিং পাওয়ার, মানে হচ্ছে একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন দেয়, একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন দেয় হাইপোথিসিসটা, and it should strive to furnish an acceptable explanation of the phenomenon. মানে আমি একটা ফেনোমেনন যেটা রিসার্চ প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করেছি সেটার একটা এক্সপ্লেনেশন আমি দিতে পারবো, সেটা ভুল হতে পারে ঠিক হতে পারে, বাট একটা ফার্নিশ করতে পারে একটা অ্যাকসেপ্টেবল এক্সপ্লেনেশন। অলসো ইট মাস্ট বি ভেরিফায়েবল, এটাই যেটা বললাম যে রিসার্চ হাইপোথিসিস ট্রু হতে পারে, ফলস হতে পারে, বাট শুড বি ভেরিফাইড থ্রু এম্পিরিক্যাল টেস্টিং অর এক্সপেরিমেন্টাল টেস্টিং। নেক্সট হচ্ছে ইট মাস্ট বি ফর্মুলেটেড ইন সিম্পল আন্ডারস্ট্যান্ডেবল টার্মস, মানে একটা টার্ম আছে যেটা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে আমরা থ্রু করতে পারি, আর corresponds with existing knowledge. মনে কর একটা হাইপোথিসিস আমি ক্যারেক্টারাইজ করেছি, সেই হাইপোথিসিসটা যে আমি ক্যারেক্টারাইজ করেছি সেটা আমি বুঝবো কি করে? সেটা বুঝতে গেলে প্রথমে আমাকে লিটারেচার রিভিউটা সার্ভে করতেই হবে। যদি আমি লিটারেচার রিভিউ সার্ভে না করি আমি একটা প্রবলেম পাবো না, যদি আমি একটা প্রবলেম না পাই আমি একটা ভেরিফাই করতে পারবো না, হাইপোথিসিস জাম্প করতে পারবো না, তারপর আমি একটা ভেরিফাই করতে হবে, তারপর সিম্পল আন্ডারস্ট্যান্ডেবল একটা ফর্মুলেট করতে হবে, তারপর একটা এক্সিস্টিং নলেজ দিয়ে করসপন্ড করতে হবে, তারপর আমি জানতে পারবো যে রিসার্চ হাইপোথিসিসটা আমার ট্রু না ফলস। তার মানে কি হলো, হাইপোথিসিস কানেক্টস থিওরি উইথ অবজারভেশন এন্ড গাইডস টেস্টিং। ওকে, আমি এত অবধি করে দিলাম ক্যারেক্টারিস্টিক্স আমার হাইপোথিসিস, আমাকে আরেকটা হাইপোথিসিস বলতে হবে, তো তারপর আমরা আবার অন্য একটা জায়গায় যাব। আজকে কেউ নতুন আছে না নতুন নেই? এই সুদীপ্তা বিশ্বাস মনে হয় নতুন। কোন কলেজ না কোন ইউনিভার্সিটি? সরি। হ্যালো, হ্যালো, শুনছেন না রে? জয়েন করে পালিয়ে গেছে। স্যার কিছু বললেন? না তুই তো সুমনা বিশ্বাস, একজন হচ্ছে সুদীপ্তা বিশ্বাস, আর তুইও তো নতুন। হ্যাঁ স্যার। তুই কোন ইউনিভার্সিটি? কন্যাশ্রী। মানে এমএসসি পড়ছিস? এই তো এবার আর কি কমপ্লিট হয়েছে। ওকে, মানে 2025 রেজাল্ট বেরিয়ে গেছে নাকি তোদের? হ্যাঁ মানে ওই সিজিপিএ পার্সেন্টেজ এগুলো বেরিয়েছে কিন্তু মানে ডিটেলটা বেরোয়নি। মানে হার্ড কপি দেয়নি এখন? হ্যাঁ ওকে, তুই এইবার দিচ্ছিস, তোদের ফর্ম ফিল আপ হয়ে গেছে নেটের বেরিয়েছে? বেরিয়েছে কিন্তু এবার দিচ্ছি না আর কি আমি। আচ্ছা, তো তো আগের বার আগের এতে ছিলি না তুই, একবার আমি অবশ্য দিয়েও দিয়েছিলাম, শেয়ার করেছিলাম, পেয়েছিলি কি স্যার? মেটেরিয়ালটা আগের এতে? হ্যাঁ গ্রুপটা ফলো করি আমি। ওকে, যদি বুঝতে না পারিস আমায় বলিস। সুদীপ্তা বিশ্বাস মনে হয় জয়েন করে পালিয়ে গেছে, আর কেউ নতুন নেই তো বোধহয় না? আর মনে হয় কেউ নতুন নেই। ঠিক আছে, কালকে তো তোদের আমার ক্লাস আছে 1টা থেকে 2টো, যতদূর সম্ভব মনে হয়। কালকে তাহলে রিসার্চ ডিজাইন তোদের কি ভাই 5 জনই আছে, আর কেউ নেই? আরো আছে হ্যাঁ। কোথায় তারা? তোদের কেউ মানে বন্ধু বান্ধব কেউ নেই না? সব আর 3জন তো আমি আগের দিন পড়েছিলাম, 3জন 3টে ইউনিভার্সিটি যারা জয়েন করেছিল।
কন্যাশ্রী কেউ নেই, একজন তুই? আমি কন্যাশ্রী স্যার। তুই আগের দিন ছিলি? হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ রেগে গেছি। না না স্যার, রেগে যায়নি। ঠিক। ওকে, তা আমি এখানে স্টপ করছি। তো আমাদের আবার কালকে আছে 1টা থেকে 2টো, কাল আবার তোদের মক টেস্ট আছে, এসব আবার করতে হবে। তোদের মক টেস্ট কখন আছে জানো? যেমন টাইম নেই 12টা থেকে 1টা। মানে 12টা থেকে 1টা কিসের মক টেস্ট? মানে সবার মক টেস্ট একসঙ্গে হয় নাকি? আমাদের তো স্যার গ্রুপে দিয়ে দেন, সেখান থেকে আমাদের করতে হয়। মানে স্যার গ্রুপে দেয়? কোন স্যার? লিঙ্কটা পাঠিয়ে দেন স্যার। কোন স্যার? আগের দিন তো অরিন্দম স্যার পাঠিয়েছিলেন, আজ কালকেও বলেছেন উনি পাঠাবেন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি কাটলাম তাহলে, ঠিক আছে। গুড আচ্ছা নাইট। স্যার।